ছেলে বলল বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে। একটা ফ্ল্যাট দেখতে নিয়ে গেল। ব্রোকার জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? ছেলে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব, 2 বেডরুম দরকার। আমি চমকে উঠলাম কিন্তু কিছু বললাম না। ব্রোকার মাস্টার বেডরুম দেখাতে নিয়ে গেল। বড় বিছানা দেখিয়ে বলল, এখানে আপনারা 2 জন থাকবেন। ছেলে হাসি দিয়ে মাথা নাড়ল। ব্রোকার চলে গেলে আমি জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? সে বিছানার উপর হাত রেখে বলল, কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। আমি ভাবলাম, এই আলোয় কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা যে আমি কিছুই বলতে পারলাম না। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সাবিনা খাতুন। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম জাফর হোসেন, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, রাকিব আর তুলি। রাকিব 20 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তুলি 13 বছর বয়সী, স্কুলে যায়। আমাদের বাড়িটা ছিল পুরনো ঢাকার একটা এলাকায়। সেই বাড়িতেই আমি জন্ম থেকে বড় হয়েছি। কিন্তু হঠাৎ করে সব কিছু পাল্টে গেল। রাকিব একদিন এসে বলল, মা, আমাদের এই বাড়ি ছেড়ে অন্য জায়গায় যেতে হবে গু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন বাবা? এত বছর ধরে এই বাড়িতে আছি, হঠাৎ কেন? রাকিব একটু ইতস্তত করে বলল, মা, তুমি বুঝবে না। আমার কিছু কাজের সুবিধার জন্য অন্য জায়গায় থাকা দরকার। পরদিন সকালে রাকিব আমাকে বলল, মা, চল একটা ফ্ল্যাট দেখতে চলি, দেখি কেমন লাগে গু। আমরা বের হলাম। রাস্তায় যেতে যেতে রাকিব বলল, মা, আজ যদি ব্রোকার কিছু জিজ্ঞেস করে, তুমি আমার কথার সাথে তাল মিলিয়ে চলো। কেন? কি জিজ্ঞেস করবে? সেটা দেখা যাক। তুমি শুধু আমার কথায় সায় দিয়ে যেও। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ফ্ল্যাটটা দেখতে বেশ সুন্দর ছিল। একটা আধুনিক বিল্ডিংয়ের 5ম তলায়। লিফট করে উঠতে হয়। ব্রোকার আমাদের স্বাগতম জানিয়ে ভিতরে নিয়ে গেল। ব্রোকার হাসিমুখে জিজ্ঞেস করল, আপনারা কেমন ফ্ল্যাট চান? কতজন থাকবেন? রাকিব খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমি আর আমার ওয়াইফ থাকব। 2 বেডরুম দরকার। একটা মাস্টার বেডরুম আর একটা গেস্ট রুম। আমি চমকে উঠলাম। রাকিব আমাকে ওয়াইফ বল কেন? কিন্তু তার কথা মনে রেখে আমি কিছু বললাম না। ব্রোকার বলল, ও আচ্ছা, তাহলে এই ফ্ল্যাটটাই পারফেক্ট হবে আপনাদের জন্য। আসুন মাস্টার বেডরুমটা দেখাই। আমরা মাস্টার বেডরুমে গেলাম। বেশ বড় একটা রুম। মাঝখানে একটা বড় ডাবল বেড রাখা। জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায়। ব্রোকার বিছানার দিকে ইশারা করে বলল, এই বিছানাটা অরিজিনাল ওয়ালনাট কাঠের। খুবই কোয়ালিটি মালাল। এখানে আপনারা 2 জন আরামসে থাকবেন। রাকিব হাসি দিয়ে মাথা নাড়ল। হ্যাঁ, এটা ভালো। ব্রোকার আরও কিছুক্ষণ ফ্ল্যাটের বিভিন্ন অংশ দেখাল। বাথরুম, কিচেন, বসার রুম সব দেখাল। তারপর বলল, আপনাদের কেমন লাগল? ভাড়া মাসিক 25,000 টাকা। রাকিব বলল, ভালো। আমরা একটু ভেবে জানাবো। ব্রোকার চলে গেল। আমরা 2 জন একা রইলাম ফ্ল্যাটে। আমি রাগ করে জিজ্ঞেস করলাম, ওয়াইফ কেন বললি? এভাবে মিথ্যে কথা বলতে নেই। রাকিব বিছানার উপর হাত রেখে ধীরে ধীরে বলল, মিথ্যে কেন বলব? কারণ আমি চাই এই বিছানায় আমরা স্বামী-স্ত্রী হয়ে ঘুমাই। মা, আমি তোমাকে ভালোবাসি। শুধু মা হিসেবে না, আমি তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। ফ্ল্যাটের জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল বিছানা। সেই সোনালি আলো রাকিবের মুখটা উজ্জ্বল হয়ে উঠেছে। আমি ভাবলাম, এই আলোয় কি আমাদের নতুন জীবনের ইশারা? তার মুখে এমন নিশ্চয়তা আর ভালোবাসার ছাপ যে আমি কিছুই বলতে পারলাম না। রাকিব, তুমি কি বলছ? আমি তো তোমার মা গু। হ্যাঁ মা, তুমি আমার মা। কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসাও। ছোটবেলা থেকেই তোমাকে দেখে বড় হয়েছি। তোমার যত্ন, তোমার ভালোবাসা পেয়েছি। এখন আমি বুঝতে পারছি যে আমার এই অনুভূতি শুধু ছেলের মায়ের প্রতি ভালোবাসা নয়। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এসব কি শুনছি? কিন্তু রাকিবের কণ্ঠস্বরে এমন একটা আবেগ ছিল যে আমি কিছুতেই তাকে থামাতে পারছিলাম না।
রাকিব আরও বলল, মা আমি জানি এটা একটু অদ্ভুত লাগছে, কিন্তু আমার মন বলছে এটাই সত্য। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা তুমি জানো। কিন্তু আমার এই ভালোবাসা অন্যরকম গে। আমি এক ধরনের বিভ্রান্তিতে পড়ে গিয়েছিলাম। একদিকে মাথি স্নেহ, অন্যদিকে রাকিবের এই অভিনব প্রস্তাব। কিন্তু রাকিব, তোমার বাবা? তুলি? বাবা তো অনেক দিন ধরেই আমাদের সাথে ভালো ব্যবহার করে না। সারাদিন অফিসে থাকে, বাসায় এলেও আমাদের সাথে সময় কাটায় না। তুলি আমার বোন, সে আমাদের সাথেই থাকবে। আমরা তিনজন একসাথে সুখে থাকব। সত্যিই তো, জাফর হোসেন গত কয়েক বছর ধরে আমাদের পারিবারিক জীবনে উদাসীন হয়ে পড়েছিল। অফিসের কাজের নামে বাসায় কম থাকত। থাকলেও আমাদের সাথে কোনো কথাবার্তা বলত না। রাকিব হঠাৎ আমার কাছে এসে দাঁড়াল। তার চোখে স্বপ্নের একটা ঝিলিক। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেভাবে আর কাউকে ভালোবাসতে পারব না। তুমিই আমার সব কিছু গো। আমি তার মুখের দিকে তাকালাম। যে ছেলেটাকে আমি কোলে করে মানুষ করেছি, যার জন্য রাত জেগেছি, অসুখের সময় সেবা করেছি, সেই ছেলেটাই আজ আমার সামনে একজন পুরুষ হিসেবে দাঁড়িয়ে আছে। রাকিব, এসব কথা বলো না। আমি তোমার মা গু। মা, তুমি একবার ভেবে দেখো। আমরা এই ফ্ল্যাটে এসে নতুন জীবন শুরু করতে পারি। তুমি আর আমি একসাথে গু। রাকিব আমার হাত ধরল। তার হাতের স্পর্শে একটা অদ্ভুত অনুভূতি হল, যেন বিদ্যুতের শক। আমি যদি এই ফ্ল্যাট নিই, তাহলে তুমি আমার সাথে আসবে? আমি কিছু বলতে পারলাম না। মনের ভিতরে হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে ফ্ল্যাটের দরজায় কেউ নক করল। আমরা দুজনে চমকে উঠলাম। রাকিব গিয়ে দরজা খুল। দেখি ব্রোকার ফিরে এসেছে। তার সাথে আরেকজন মানুষ। স্যার, এই হচ্ছে ফ্ল্যাটের মালিক। আপনাদের সাথে কথা বলতে চান ও। ফ্ল্যাটের মালিক একজন বয়স্ক মানুষ। দেখতে ভদ্র। তিনি বললেন, আপনারা এই ফ্ল্যাট নিতে আগ্রহী শুনেছি। আমি একটু জানতে চাইছিলাম, আপনাদের ফ্যামিলির কত সদস্য? রাকিব বলল, আমরা তিনজন। আমি, আমার ওয়াইফ আর আমার ছোট বোন গু। মালিক আমার দিকে তাকিয়ে বললেন, আপনি খুব কম বয়সী মনে হচ্ছে। কত বছর বিয়ে হয়েছে? আমি কিছু বলার আগেই রাকিব বলে দিল, আমাদের নতুন বিয়ে। মাত্র 1 বছর গু। মালিক মাথা নেড়ে বললেন, ও আচ্ছা। তাহলে ঠিক আছে। আপনারা যদি ফ্ল্যাট নেন, তাহলে 2 মাসের অগ্রিম আর 1 মাসের সিকিউরিটি দিতে হবে গু। রাকিব বলল, কোনো সমস্যা নেই। আমরা কাল পয়সা নিয়ে আসব। মালিক আর ব্রোকার চলে গেল। আমরা আবার একা। রাকিব বলল, মা দেখো কতটা সহজ হয়ে গেল। আমরা কাল এই ফ্ল্যাট নিয়ে ফেলব। কিন্তু রাকিব, তোমার বাবাকে কি বলবো? তুলিকে কি বলবো? বাবাকে বলব আমি ঢাকার বাইরে একটা চাকরি পেয়েছি। আর তুলিকে নিয়ে আসব আমাদের সাথে। সে আমার বোন, আমার কাছে থাকবে গি। আমার মনে হচ্ছিল সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে যাচ্ছে। কিন্তু রাকিবের কথায় একটা যুক্তি আছে। জাফর হোসেন সত্যিই আমাদের প্রতি উদাসীন হয়ে পড়েছে। আমরা বাড়ি ফিরলাম। সন্ধ্যার সময় তুলি স্কুল থেকে ফিরে এল। তুলি আমার কাছে এসে বলল, মা, আজ স্কুলে আমাদের শিক্ষক বলেছেন পরিবারের গুরুত্ব নিয়ে একটা রচনা লিখতে। আমি কি লিখব? আমি তুলির মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি লিখো, পরিবার হচ্ছে ভালোবাসার বন্ধন, যেখানে সবাই একসাথে থাকে, একে অন্যের যত্ন নেয় গু। তুলি বলল, কিন্তু মা, আমাদের পরিবারে তো বাবা আমাদের সাথে বেশি সময় কাটায় না গি। রাকিব পাশ থেকে বলল, তুলি, আমরা তিনজন একসাথে আছি। এটাই যথেষ্ট। রাতের খাবারের সময় জাফর হোসেন এসেছিল। কিন্তু নীরবে খেয়ে আবার টিভির সামনে বসে পড়ল। আমাদের সাথে কোনো কথা বলল না। রাকিব আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা দেখো, বাবা আমাদের প্রতি কতটা উদাসীন গে। সত্যিই জাফর হোসেন যেন আমাদের অস্তিত্বই অনুভব করে না। পরদিন সকালে রাকিব বলল, মা চল, ফ্ল্যাটের টাকা দিয়ে আসি গু। আমি জিজ্ঞেস করলাম, এত টাকা কোথায় পেলি? আমি গত কয়েক মাস ধরে পার্ট টাইম কাজ করে টাকা জমিয়েছি। আর কিছু টাকা ব্যাংক থেকে লোন নিয়েছি উ। আমি অবাক হয়ে গেলাম। রাকিব কতটা পরিকল্পনা করে এগোচ্ছে। আমরা গিয়ে ফ্ল্যাটের টাকা দিয়ে দিলাম। চাবি নিয়ে নিলাম। মালিক বললেন, আপনারা কবে থেকে উঠবেন? রাকিব বলল, পরশু থেকেই উঠব। বাড়ি ফিরে রাকিব আমাকে বলল, মা, আমরা পরশু সব জিনিসপত্র নিয়ে নতুন বাড়িতে চলে যাব। তুলিকে কি বলবো? তুলিকে বলব আমরা নতুন জায়গায় যাচ্ছি।
সে আমাদের সাথে আসবে গু। সন্ধ্যায় তুলিকে সব বললাম। তুলি প্রথমে কিছু দুঃখ পেল, কিন্তু যখন বললাম নতুন জায়গাটা খুব সুন্দর, তখন সে খুশি হয়ে গেল। মা, বাবা আমাদের সাথে যাবে না? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাবার অফিসের কাজ আছে। আমরা তিনজন আগে যাব। বাবা পরে আসবে গি। তুলি মাথা নেড়ে বলল, ঠিক আছে মা, গি। পরের দিন আমরা সব জিনিসপত্র গুছিয়ে নিলাম। জাফর হোসেনকে বললাম, আমরা কয়েকদিনের জন্য আত্মীয় বাড়ি যাচ্ছি গু। জাফর হোসেন তেমন কোনো আগ্রহ দেখাল না, শুধু বলল, ঠিক আছে গিউ। আমরা নতুন ফ্ল্যাটে চলে এলাম। তুলি নতুন পরিবেশে খুব খুশি। সে বলল, মা, এই জায়গাটা কত সুন্দর। রাকিব তুলিকে গেস্ট রুমটা দেখিয়ে বলল, এটা তোমার রুম, তুমি এখানে থাকবে গি। তুলি খুশি হয়ে তার রুম সাজাতে লাগল। রাত হল। তুলি তার রুমে ঘুমিয়ে পড়ল। রাকিব আমার কাছে এসে বলল, মা, এবার আমরা আমাদের রুমে যাই। আমি ভয় পেয়ে গেলাম। রাকিব, আমি আলাদা ঘুমাব গু। কেন মা? আমরা তো এখন স্বামী স্ত্রী, একসাথে ঘুমাব গু। আমার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল, কিন্তু রাকিবের চোখে এমন ভালোবাসা যে আমি প্রতিবাদ করতে পারলাম না। আমরা মাস্টার বেডরুমে গেলাম। রাকিব বিছানায় শুয়ে পড়ল। আমি একপাশে বসে রইলাম। মা, তুমি শুয়ে পড়ো। আমি অনেক দ্বিধায় বিছানায় শুয়ে পড়লাম। রাকিব আমার কাছে এসে শুল। মা, আমি তোমাকে কতটা ভালোবাসি জানো? আমি কিছু বলতে পারলাম না। রাকিব আমার হাত ধরল। মা, আমি তোমার যত্ন নেব, তুমি খুশি থাকবে গু। হঠাৎ করে ঘরের বাইরে থেকে একটা আওয়াজ এল। মনে হল কেউ দরজায় নক করছে। আমরা দুজনে উঠে বসলাম। রাকিব বলল, এত রাতে কে আসতে পারে? দরজার আওয়াজ আরও জোরে হল। রাকিব উঠে দরজার কাছে গেল। কে? বাইরে থেকে একটা পরিচিত গলা এল। আমি, জাফর। দরজা খোলো। আমার প্রাণ শুকিয়ে গেল। জাফর হোসেন এখানে কি করে এল? রাকিব দরজা খুল। জাফর হোসেন রাগান্বিত মুখে ভিতরে ঢুকল। তোমরা এখানে কি করছ? সাবিনা, তুমি রাকিবের সাথে এখানে কেন? আমি কাঁপতে কাঁপতে বললাম, আমরা গু। রাকিব বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা, আমরা এখানে থাকব। আপনার সাথে আমাদের আর থাকা হবে না গি। জাফর হোসেন চিৎকার করে বলল, কি বলছিস? তুমি তোমার মাকে নিয়ে এখানে কি করছ? রাকিব শান্ত গলায় বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। আমরা একসাথে থাকতে চাই। জাফর হোসেনের মুখ লাল হয়ে গেল। তুমি পাগল হয়ে গেছ? এ কি বলছিস? হঠাৎ করে তুলি তার রুম থেকে বের হয়ে এল। কি হয়েছে? এত চিৎকার কেন? জাফর হোসেন তুলিকে দেখে আরও রেগে গেল। তুলি, তুমি এখানে কেন? তোমরা সবাই আমাকে ফাঁকি দিয়েছ। তুলি ভয় পেয়ে আমার কাছে এসে দাঁড়াল। মা, বাবা কেন রাগ করছে? আমি তুলিকে আড়াল করে রাখলাম। জাফর হোসেনের রাগ দেখে আমার খুব ভয় লাগছিল। রাকিব বলল, বাবা, আপনি শান্ত হন। আমরা কোনো খারাপ কিছু করিনি গিয়ে। খারাপ কিছু করনি? তুমি তোমার মাকে নিয়ে আলাদা বাড়িতে থাকছ, এটা কি ভালো কিছু? রাকিব একটু এগিয়ে এসে বলল, বাবা, আপনি কি কখনো আমাদের প্রতি যত্নশীল ছিলেন? আপনি সারাদিন অফিসে থাকেন, বাসায় এলেও আমাদের সাথে কথা বলেন না। মা একা একা সব কাজ করে। আমি মায়ের যত্ন নিতে চাই। জাফর হোসেন কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আমি কাজ করি তোমাদের জন্যই, তোমাদের ভালো রাখার জন্যই। কিন্তু আপনার এই কাজের মধ্যে আমাদের জন্য ভালোবাসা নেই বাবা। আমি মাকে ভালোবাসি, তার যত্ন নিতে চাই। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কিছু বলো না কেন? তুমি কি এই পাগলামিতে রাজি? আমি কাঁপা গলায় বললাম, আমি জানি না কি করব। রাকিব আমার যত্ন নেয়, আমাকে ভালোবাসে গি। কিন্তু সে তোমার ছেলে। রাকিব বলল, বাবা, আমি মায়ের ছেলে, কিন্তু আমি তাকে একজন মানুষ হিসেবেও ভালোবাসি। আপনি তো তাকে সেই ভালোবাসা দিতে পারেন না গি। জাফর হোসেন হঠাৎ করে একটা চেয়ারে বসে পড়ল। তার মুখে ক্লান্তির ছাপ। আমি কি সত্যিই তোমাদের প্রতি উদাসীন ছিলাম? তুলি তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আপনি আমাদের সাথে খেলেন না, গল্প বলেন না। মা একা একা সব করে গি। জাফর হোসেনের চোখে পানি চলে এল। আমি ভেবেছিলাম কাজ করে পয়সা রোজগার করলেই যথেষ্ট।
কিন্তু তোমাদের মন জিতে রাখতে পারিনি গিয়ে। রাকিব তার বাবার কাছে গিয়ে বসল। বাবা, এখনও দেরি হয়নি। আপনি চাইলে আমরা একসাথে থাকতে পারি। কিন্তু আপনাকে আমাদের প্রতি আরও মনোযোগী হতে হবে গি। জাফর হোসেন আমার দিকে তাকাল। সাবিনা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি তার কাছে গিয়ে বসলাম। তুমি যদি সত্যিকারের চেষ্টা করো তাহলে আমরা আবার একসাথে থাকতে পারি। তুলি খুশি হয়ে বলল, তাহলে আমরা সবাই একসাথে থাকব? রাকিব বলল, হ্যাঁ, আমরা সবাই একসাথে থাকব। এই নতুন বাড়িতে নতুন করে শুরু করব গো। জাফর হোসেন মাথা নেড়ে বলল, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের সাথে বেশি সময় কাটাতে। পরের দিন থেকে সত্যিই সব কিছু পাল্টে গেল। জাফর হোসেন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে লাগল। আমাদের সাথে খাওয়া দাওয়া করতে লাগল, গল্প করতে লাগল। তুলি খুব খুশি। সে বলল, এখন আমাদের পরিবার আসল পরিবারের মতো হয়েছে গি। রাকিবও খুব খুশি। সে বলল, মা দেখো, আমাদের সিদ্ধান্ত কত ভালো ছিল। আমরা এখন সবাই মিলে সুখে আছি গু। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে যায় রাকিব আমার কাছে আসে। মা, আমি তোমাকে যেভাবে ভালোবাসি সেটা কিন্তু এখনও একই রকম গু। আমি তাকে বুঝিয়ে বলি, রাকিব, আমি তোমার মা। তুমি আমাকে মা হিসেবেই ভালোবাসো গু। কিন্তু মা, আমার মনের এই অনুভূতি কি করব? তুমি একটা ভালো মেয়ে খুঁজে বের করো, তার সাথে বিয়ে করো। তাহলে তোমার মন অন্য দিকে চলে যাবে গি। রাকিব মাথা নেড়ে বলল, হয়তো তুমি ঠিক বলেছ গু। কয়েক মাস পরে রাকিব সত্যিই একটা মেয়ের সাথে পরিচিত হল। মেয়েটির নাম নুসরাত। খুব সুন্দর আর মিষ্টি মেয়ে। রাকিব তাকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিল। নুসরাত আমাকে খুব পছন্দ করল। সে বলল, আন্টি, আপনি অনেক সুন্দর। রাকিব আপনার কথা অনেক বলে গি। আমি খুশি হয়ে বললাম, তুমিও খুব সুন্দর মেয়ে। রাকিব ভাগ্যবান। রাকিব আর নুসরাতের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের প্রস্তুতি চলতে লাগল। বিয়ের আগের দিন রাকিব আমার কাছে এসে বলল, মা, আমি কাল বিয়ে করব। কিন্তু তুমি জানো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি গি। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। রাকিব, তুমি এখন নুসরাতকে ভালোবাসো। সে তোমার জীবনসঙ্গী। আর আমি তোমার মা, সারা জীবনের জন্য। রাকিবের চোখে পানি এসে গেল। মা, আমি তোমাকে কখনো ভুলব না গি। তোমাকে ভুলতে হবে না। তুমি আমাকে মা হিসেবে ভালোবাসবে। আর নুসরাতকে স্ত্রী হিসেবে গি। বিয়ের দিন খুব ধুমধামে হল। রাকিব আর নুসরাত খুব সুন্দর লাগছিল। বিয়ের পরে তারা আমাদের সাথেই থাকল। নুসরাত খুব ভালো মেয়ে। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করে। 1 বছর পরে নুসরাত মা হতে যাচ্ছে। আমরা সবাই খুব খুশি। রাকিব এখন খুব দায়িত্বশীল একজন স্বামী আর বাবা হতে চলেছে। তার আগের সেই অদ্ভুত ভালোবাসার কথা আর বলে না। একদিন সে আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। কেন? তুমি আমাকে বুঝিয়েছিলে যে ভালোবাসার অনেক রকম ফের আছে। মায়ের ভালোবাসা আলাদা, স্ত্রীর ভালোবাসা আলাদা। আমি এখন সেটা বুঝতে পারি। আমি হাসলাম। তুমি এখন পরিণত হয়েছ। এটাই স্বাভাবিক। তুলিও এখন বড় হয়েছে। সে এখন কলেজে পড়ে। খুব মেধাবী মেয়ে। জাফর হোসেন এখন সত্যিই একজন ভালো বাবা আর স্বামী। সে আমাদের সবার সাথে সময় কাটায়। আমরা একসাথে ঘুরতে যাই, সিনেমা দেখি। এই নতুন ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছে। আমরা সবাই এখন সুখে আছি। কিন্তু মাঝে মাঝে আমার মনে পড়ে সেই দিনের কথা যখন রাকিব আমাকে তার ভালোবাসার কথা বলেছিল। সেই সময়টা ছিল খুবই অদ্ভুত। কিন্তু সেই অদ্ভুততার মধ্য দিয়েই আমাদের পরিবার আরও শক্তিশালী হয়েছে। এখন নুসরাত আমার মতো একজন মা হতে চলেছে। আমি তাকে সব বিষয়ে সাহায্য করি। রাকিব খুব যত্নশীল একজন স্বামী। আমি বুঝতে পারি যে জীবনের প্রতিটি পরিস্থিতি একটা শিক্ষা নিয়ে আসে। রাকিবের সেই অদ্ভুত প্রস্তাব আমাদের পরিবারকে ভাঙার বদলে আরও শক্তিশালী করেছে। এখন আমরা সবাই জানি যে ভালোবাসা অনেক রকম হতে পারে। কিন্তু প্রতিটি সম্পর্কের নিজস্ব সীমা আছে। সেই সীমা রক্ষা করেই আমরা সুখী পরিবার গড়তে পারি। আমার মনে হয় আমাদের এই গল্প অনেকের জন্য একটা শিক্ষা হতে পারে। পরিবারে যদি ভালোবাসা আর যত্নের অভাব থাকে তাহলে অনেক সময় অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কিন্তু সেই পরিস্থিতি সামলে নিয়ে যদি আমরা আরও ভালো পরিবার গড়তে পারি তাহলে সেটাই হয় আসল সাফল্য। আজ যখন আমি এই গল্প বলছি আমার নাতি আমার কোলে খেলছে।
রাকিব আর নুসরাতের ছেলে। দেখতে হুবহু তার বাবার মতো। রাকিব তার ছেলেকে অনেক ভালোবাসে। কিন্তু সেটা একজন বাবার ভালোবাসা। পরিণত ভালোবাসা। আমি আমার নাতিকে দেখে ভাবি সে বড় হয়ে কেমন হবে? সে কি তার বাবার মতো এত ভালোবাসা দিতে পারবে? আমার বিশ্বাস সে পারবে। কারণ আমাদের পরিবারে এখন সবার মধ্যে সঠিক ভালোবাসা আছে। আমাদের এই গল্প শুনে অনেকেই হয়তো অবাক হবেন। কিন্তু জীবনে এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ হল সেই ঘটনাগুলো থেকে আমরা কি শিক্ষা নিই। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে এখন খুশি। আমাদের ছোট্ট পৃথিবীতে শান্তি আছে, ভালোবাসা আছে। এই ফ্ল্যাটে আমাদের নতুন জীবন শুরু হয়েছিল একটা রহস্যময় পরিস্থিতি দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই রহস্য আমাদের কাছে একটা সুন্দর বাস্তবতা হয়ে ধরা দিয়েছে।